যদি লক্ষ্মী ভাতা বাড়ালো তাহলে ইমা ভাতা কেন বাড়ালো? 40% মহিলা আছে যে লক্ষ্মী ভান্ডার পায় না। আমরা লড়েছি একটা অসম যুদ্ধ। তো এখানে প্রথম শিক্ষা হচ্ছে যে কেউই অজেয় নয়। তুমি যদি মনে করো যে আমরা ভোট হয়েছে, তা তুই চোখ বুঝে আছো। আজকে অনেকে বলবে হেরে গেছেন বলে বলছেন, কিন্তু সব ক্রমশ প্রকাশ। তুই প্রিসাইডিং অফিসারদের কাছে খবর নাও। গোটা দেশের কাছে সবচেয়ে বড় বিপদ হচ্ছে RSS। কারণ যারা এখানে টেটের দুর্নীতি করেছে তারা নেটে দুর্নীতি নিয়ে বলতে পারে না। তৃণমূল তো এই দুর্নীতি কেলেঙ্কারি শিখেছে RSS এর ঘরে গিয়ে, বিজেপির কাছ থেকে। এরকম বলতে হবে না। আজ আমরা যার সঙ্গে কথা বলবো, এই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তার দলের পরাজয় হয়েছে এবং যে জোটে তারা ছিলেন সেই জোটেরও পশ্চিমবঙ্গে খুব খারাপ ফল হয়েছে। কিন্তু তিনি সবসময় একটি কথা বলেন যে পরাজয় শব্দটির মধ্যে জয় শব্দটি আছে। চলুন আমরা তার সঙ্গে কথা বলি। তার পরিচয় দেওয়ার প্রয়োজন পড়বে না, তাই আর পরিচয় দিয়ে সময় নষ্ট করছে না। সেলিমদা, আপনাকে অনেক স্বাগত ওয়ালে। তো আমি একটু জানতে চাই, এমনি ভদ্রতা কেমন আছেন এটা জিজ্ঞাসা না করে সরাসরি যাই, যে এই যে নির্বাচন হলো, এই নির্বাচনের ফলাফলটাকে আপনি যদি একটু বিশ্লেষণ করেন, যে আপনারা এখন কিভাবে দেখছেন ফলাফলটাকে? নানান রকমের বিশ্লেষণ আসছে, যারা ভোট কুশলী, তারপরে যারা খবরাখবর রাখে, বিভিন্ন রাজনৈতিক দল। আমরা ঠিক করেছি, আমি নিজে কোনো বিশ্লেষণ করিনি, আমরা করার কথা নয়। আমরা কথা বলছি তিনটে পর্যায়ে। সদ্য আমাদের রাজ্য কমিটির বৈঠক হলো। ইনফ্যাক্ট রাজ্য কমিটির বৈঠকের পরে প্রথম তোমার সঙ্গে দেওয়ালের সঙ্গে বসলাম। এখন প্রেস কনফারেন্স কালকে আমরা করেছি, কিন্তু নির্দিষ্টভাবে একক এখানে শেষ। এটা প্রাথমিক। আমরা পার্টিতে বললাম যে পার্টির যারা একেবারে নিচুতলা পর্যন্ত কাজকর্ম করেছেন, খেটেছেন, এই প্রচন্ড দাবদাহের মধ্যে দাঁড়িয়ে, না খাওয়া নেই, পড়া নেই, আমার তো টাকা পয়সা নেই, যানবাহন নাই, তার মধ্যে যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতা আমাদের দিতে হবে। আমাদের বিশ্লেষণে এটা হচ্ছে একটা মূল জায়গা। কিন্তু সবটা আজকাল যেটা হয়, শুধুমাত্র তো পার্টির লোকজন করেনি, একটা বড় অংশের নতুন প্রজন্ম শুধু নয়, আমাদের বসে যাওয়া, চলে যাওয়া, নড়ে যাওয়া, মাঝে মধ্যে একটু হতাশ হয়ে গিয়েছিলেন, ভয়ে সন্তুষ্ট ছিলেন, মিথ্যা মামলা হয়েছিল, সেই অংশের মানুষও অনেকদিন পরে আবার তারা উৎসাহে বুক বেঁধে এগিয়ে এসেছিলেন, কাজ করেছেন, যেটা রাজ্য কমিটিতে বেরিয়ে এসছে। সুতরাং তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। সেই অংশ যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসছে, রাজনীতি করতো না, এই প্রথম তারা এলো, তাদের কাছ থেকে আমাদের জানার দরকার আছে, তাদের সাজেশন নেওয়ার দরকার আছে। আর তৃতীয়ত হচ্ছে যারা তো কাজ করেনি, আমাদের হয়তো ভোটও দেয়নি, অন্য দলকে দিয়েছে বা দেয়নি, কিন্তু CPM এর সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করতে চায়। কারণ অনেক অনেক অজ্ঞাত কারণ আছে যেটা হয়তো আমাদের পার্টি লেন্সে ধরা পড়ছে না, হয়তো আমাদের সমর্থক কর্মী দলটি যারা আছেন তাদেরও লেন্সে ধরা পড়ছে না। নানান স্তরে কাজ হয়, তো সেখানে আরো যারা একটু খোঁজ খবর রাখেন, পারদর্শিতা আছে, এক্সপার্টিস আছে, বা এরকম ওয়েলনেস আছে তাদের কাছে। ধরো তুমি নির্বাচনের প্রচার সঙ্গে গেছো, দেখেছো, সব দলের গিয়ে দেখেছো, তারপরে সেটা তোমার একটা সেশন থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, বা পয়েন্টার থাকতে পারে যে এইটা আপনারা করলেন কেন, বা এটা না করলে ভালো হতো, বা এটা করলে ভালো হতো, এটা হয়েছে। এটা আমাদের জানা দরকার যে তিনটে পর্যায়ে, প্রথম আমরা 3 পর্যায়ে করব, তারপর এটাকে সবটা অ্যাসিমিলেট করবো। এটা সবচেয়ে সরাসরি দেখাবে তা নয়, সব স্তরে কথা বলবো। অনেকেই আছেন, আমি তো অন্তত এর মধ্যে কয়েক হাজার চিঠি পেয়েছি। সাজেশন হতে পারে, সমালোচনা হতে পারে, আত্মসমালোচনা হতে পারে, অভিযোগ হতে পারে। এটা জানা দরকার আছে। এটা কিন্তু সোশ্যাল লিসেনিং। হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, ইমেল আছে, আমরা ডেডিকেটেড নাম্বার দেবো জুলাই মাসে। এই প্রথম একটা, মানে এই যে পার্টির বাইরের যে বৃহত্তর অংশ যারা CPIM সম্পর্কে আগ্রহী মনে করছেন আপনারা, বা CPIM এর ক্রিটিক, তারা CPIM কে তার সমালোচনার কথা নথিভুক্ত করতে চায়, এর জন্য কি কোনো একটা বড় প্ল্যাটফর্ম, কিছু কোনো একটা প্ল্যাটফর্ম, মানে কোনো মঞ্চ দরকার হয় না, কিন্তু আমরা এই জুলাই মাসের প্রথম দিকে একটা ডেডিকেটেড নাম্বার দিয়ে দেবো। আমাদের ইমেল আছে, হোয়াটসঅ্যাপ, সমস্ত মাধ্যমগুলো আছে, এবং সরাসরি চিঠি লিখতে পারে, পোস্টকার্ড লিখতে পারে, হোয়াটসঅ্যাপ করতে পারে। আর নির্দিষ্টভাবে এরকম একটা টিম করেছি আমরা, যেখানে এই সমস্ত ডিপোজিটরি আসবে, তারা সবটা পড়বে। সবার হয়তো উত্তর আমরা দেবো না, দিতে পারবো না, কিন্তু সেগুলো আমরা ফ্যাক্টর ইন করবো। এটা দরকার আছে, এবং এটাই প্রথম নয়, আগে চেষ্টা হয়েছে। পার্টি কি যে সমালোচনাগুলো আসবে সাধারণ মানুষের কাছ থেকে, সেগুলোকেও জানাবে যে মানে মানুষ এই পর্যালোচনা, মানে তো তাই, সেটা যে সমালোচনাগুলো আসবে সেগুলো আমরা আত্মসমালোচনা করার সময় ওইগুলোকে ফ্যাক্টর ইন করবো, যেটা হয়তো নিজের চোখে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক সময় যারা মাঠে খেলছে
তারা যতটা বুঝতে পারছে যে সাইড লাইনে আছে বা বক্সে আছে বা গ্যালারিতে আছে বা টিভিতে দেখে সে মনে করছে এটা এরকম কেন হলো, তো তার সেটা তো আমাদের ফ্যাক্টর ইন করবো, আমরা নেব তার যেগুলো গ্রহণ করার মতো আছে। একটা বিষয় আমি জিজ্ঞাসা করছি যে আপনি এটা বললেন এটা একটা ভালো প্রসেস, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের ফল 4 জুন বেরিয়েছে, আপনাদের যে প্রাথমিক মূল্যায়ন তাতে কতটা আপনাদের ত্রুটি আর কতটা আপনাদের প্রতিপক্ষের কৌশল, এইটাকে আপনারা কতটা ইয়ে করছেন? সবই থাকে, এই জন্য দেখলেন, দেখো শুধু অনেকগুলো দিক থেকে নিয়ে আসতে হবে তা নয়, কারণ এই ফলাফলটাও বহুমাত্রিক। যেমন নির্বাচনের প্রক্রিয়াটাও এখন বহুমাত্রিক। যেমন আমরা লড়েছি একটা অসম যুদ্ধ, এটা তো ঠিক, কেন্দ্র এবং রাজ্য সরকারের ক্ষমতায় আসীন আছে দুটো দল, তারা সবসময় বলে অন্যরা হচ্ছে ভোট কেটে দিচ্ছে, এখনো বলছে, তার মানে অন্য কারোর প্রয়োজন নেই, এবং দুটো দলই বলে বিরোধী শূন্য করতে হবে। তো এখানে প্রথম শিক্ষা হচ্ছে যে কেউই অজেয় নয়, এবং আজকে উত্তরপ্রদেশে যা নির্বাচনের ফলাফল হয়েছে, উড়িষ্যায় যা হয়েছে, তোমার মহারাষ্ট্রে যা হয়েছে, রাজস্থানে যা হয়েছে, অন্ধ্রপ্রদেশে যা হয়েছে, সবটাই যে এই যে এখানে একটা নতুন ধরনের গণতন্ত্র বিরোধী একটা মত, যে ক্ষমতায় আছে তাকেই দিতে হবে, ক্ষমতাসীনের পাশে থাকতে হবে। এটা বরঞ্চ বাম রাজনীতির জন্য স্বাধীনতার আগে থেকেই আমাদের রাজ্যে এটা উল্টো ভাব ছিল, এটা প্রতিষ্ঠান বিরোধিতা ছিল। তো এখন হচ্ছে তোমাকে বাঁচতে হলে প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে হবে। আর সাংবাদিক বলো, শিক্ষক বলো, একজন শ্রমিক বলো, একজন দিনমজুর বলো, একজন খেটে খাওয়া মানুষ, তার রুজি রুটির জন্য সে মনে করে ওর বাবা শাসকের ধারে কাছে না থাকলে এই যে ভয় দেখানো যে তুমি এই পাবে না, ওটা পাবে না, সেটা পাবে না, তো একটা ভয় মিশ্রিত ফলাফল। সেখানে আমাকে ভয় মুক্ত সমাজ করার জন্য কি করতে হবে, এই ভয় জায়গাতে কাটাতে হবে। তৃতীয়ত হচ্ছে এটা কাটানো শুধু রাজনীতিক দপ্তরে হয় না, এটা সিভিল সোসাইটি একটা ভূমিকা পালন করে, যারা হচ্ছে তোমার গিয়ে বলে রাজাকে তো রাজা উলঙ্গকা, কিন্তু এটা সেই শিশু মনটা এখন আর নেই, সেখানে চা পাওয়ার ব্যাপার আছে। ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছে, সিভিল সোসাইটি বা অল্টারনেটিভ ভয়েসকে একেবারে মেরে ফেলা হয়েছে গলা টিপে। সেখানে তোমাদের এই সোশ্যাল মিডিয়া পোর্টাল, এই ওয়ালের মতো ইন্ডিপেন্ডেন্ট ভয়েস কতটা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে, কারণ একটু যেই বাজার হয়ে যায় তাকে they are being bought mostly, মানে তাহলে বিশাল টাকা, কর্পোরেট সেক্টরের টাকা, লুটের টাকা, ইলগটেন মানি, সেখান থেকে তারা মিডিয়া স্পেসও কিনে নিচ্ছে, বিজ্ঞাপন দিয়ে হোক বা খবর দিয়ে হোক। এমনকি যারা ছোট ছোট পোর্টাল কাজ করে, কিছু যে একটু বাজার হয়ে যায়, একটু সাবস্ক্রিপশন হয়ে যায়, তো তাকেও পেট্রোনাইজ করে নিয়ে আমরা দেখলাম চোখের সামনে এই ভোটের সময়ও বিজেপি বা তৃণমূল তাপপন্থী করে নেয়। তো এখানে ধ্রুবরাটি থেকে বলো, বিভিন্ন প্রতিষ্ঠিত সাংবাদিকরা যাদেরকে মিডিয়া হাউস থেকে বার করে দেওয়া হয়েছে খুব পরিকল্পনা করে, বা নতুন যারা টেকনোলজিকে ব্যবহার করে নিয়ে খুব লো কস্ট কিন্তু জোরালো ভয়েস, সেটাকে তার পরিবেশনা, তার রিসার্চ সেখান থেকে যেটা করেছে, এটা পশ্চিমবঙ্গ দরকার। তাহলে তুমি যে সংস্কৃতির একটা বড় অংশ হচ্ছে এই বিকল্পটা বলানো নানান মাধ্যমে, সে কমেডি শো দিয়ে হতে পারে, সে নাটক দিয়ে হতে পারে, গান দিয়ে হতে পারে, কবিতা দিয়ে হতে পারে, সরাসরি জার্নালিজম দিয়ে হতে পারে, কিন্তু কাউকে না কিছু বলতে হবে। সেটা মিলিত একটা যে লেফট যে ইকোসিস্টেম আছে, সেটা যখন বাড়বে এটা আরো তখন উৎসাহিত হবে। আমি লেফট ইকোসিস্টেমের প্রশ্নই পরে আসতাম, আপনি যেহেতু বললেন তাই আপনি প্রশ্নটা করছি যে আজকে একটা বামপন্থী রাজনীতির একটা ঐতিহাসিক দিন 21শে জুন। এই দিনে 1977 সালে জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার শপথ নিয়েছিল, কিন্তু এই যে আপনাদের 34 বছরের সরকার ছিল এবং এখন আপনারা 14 বছর নেই ক্ষমতায়, এখান থেকে একটা কথা উঠে আসছে এবারে নির্বাচনের ফলাফলের পর কথাটা আরো বেশি আসছে যে বামফ্রন্টটার বিস্তৃতি ঘটাতে হবে। বামফ্রন্ট কয়েকটি পার্টির মধ্যে সীমাবদ্ধ, এবং বামফ্রন্ট মানে একটা সরকারের প্রতীক, এবং সরকার মানেই তার কিছু ইতিবাচক দিক আছে, তার কিছু নেতিবাচক দিকও আছে। আপনারা ভূমি সংস্কার করেছেন, বিকেন্দ্রীকরণ করেছেন, মানুষের হাতে ক্ষমতা দিয়েছেন, আবার আপনাদের সময়তে পুলিশ গুলি চালিয়েছে, রাষ্ট্রীয় পীড়ন যেটাকে বলা হয়, রাজনৈতিক হত্যা, সংঘাত, আপনাদের লোকেরাও মারা গেছে, কিন্তু হয়েছে। ফলে একটা কথা এসছে যে বামফ্রন্ট এরও খানিকটা নোমেনক্লেচার চেঞ্জ করে এর বৃত্ত বড় করা, এই বিষয়টা যদি আপনি একটু। তোমার একটা প্রশ্নের মধ্যে তিনটে আছে আমি যা বুঝেছি। এক হচ্ছে যেটা অ্যাকসেপ্টেবল, বৃত্ত বড় করতে হবে, আমরা প্রথম থেকে বলছি, পার্টি ক্ষেত্রেও বলছি, গণসংগঠনগুলোকে বলছি, বামফ্রন্টকেও বলছি। বিয়ন্ড তোমার এই যে বাউন্ডারি গন্ডি আছে, এই গন্ডির বাইরে যেতে হবে।
কোনো গন্ডিকাটা নেই, এখানে কোনো দ্বিমত নেই। দ্বিতীয়ত তুমি যেটা বললে যে ভালো আছে মন্দ আছে, সবসময় ইতিহাসের আকর তুমি যদি খোঁজো সেখানে ভালো আছে মন্দ আছে। এবার ভবিষ্যতে চলার পথে বা বর্তমানে চলমান যে ঘটমান যে বর্তমান, সেখানে যে চলমান আন্দোলন, তারা ওই আকরের মধ্যে থেকে নেগেটিভ দিকগুলো বেশি জোর দেবে না পজিটিভ যে অ্যাসপেক্ট আছে, যেখানে শ্রেণী ঐক্য গড়ে উঠেছিল, যেখানে শ্রেণী স্বার্থ রক্ষিত হয়েছিল, যেখানে গরিব মানুষ মাথা তুলে দাঁড়িয়েছিল, তার যে ইয়াদেরও পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার, ফেরাইয়া ওঠে বঞ্চিত মুখে পুঞ্জিত অভিমান, সেই অভিমানকে কাজে লাগিয়ে ভূমি সংস্কার থেকে আরম্ভ করে পঞ্চায়েত ব্যবস্থা থেকে আরম্ভ করে শিক্ষার প্রসার, এগুলো যে করা হয়েছিল, তাহলে পজিটিভ গুলো নেবে। এখানে কিছু অতি বামপন্থী আছে যারা পজিটিভ থেকে নেগেটিভটাকে বেশি জোর দেয়। আমি নেগেটিভটাকে অস্বীকার করছি না, নেগেটিভ থেকে শিক্ষা গ্রহণ করতে হয় যাতে ভবিষ্যতে রিপিট না হয়, কিন্তু তাকে তুমি ডিসকার্ড করো না। তোমার পরিবারের মধ্যেও তোমার ব্যক্তি জীবনের মধ্যেও ভালো অভিজ্ঞতা আছে, মন্দ অভিজ্ঞতা আছে, তুমি কোনটাকে আশ্রয় করবে। সুতরাং এইখানে একটা তৃতীয়ত হচ্ছে যে তাহলে কি নোমেনক্লেচার চেঞ্জ করে নিয়ে নতুন কিছু কারা বলছে, এইখানে হচ্ছে ক্যাচ। এটা খুব ইনোকুয়াস কোয়েশ্চেন নয়। তুমি এর মধ্যে একটা ইন্টারভিউ করেছো, আমি যা দেখেছি এটাকে প্রপাগেটও করা হয় প্রত্যেক নির্বাচনের পরে কিছু জ্ঞানী গুণী শিক্ষিত উচ্চ শিক্ষিত মার্জিত ভাষায় এবং ওয়েল ইনফর্ম রাজনৈতিক দলের নেতাকে নিয়ে আসা হয়, বলা হচ্ছে যেখানে দাঁড়িয়ে আর একটু যদি বামকে খাবলানো যায়, আর একটু যদি চুলকে দেওয়া যায়, স্পষ্ট বলছি কেন, কারণ এখানে দুটো লড়াই আছে। আজকে দেখে না, গত 2.5 দশক ধরে একদল মনে করে যে গোটা দেশের রাজনীতিতে বাম বিকল্পকে তুলে ধরতে হবে, কারণ যেভাবে দক্ষিণপন্থার উত্থান হয়েছে, সব পৃথিবীর সব দেশে হয়, যখন দক্ষিণপন্থার উত্থান হয় তখন মধ্যপন্থীদের একটা অংশ সেই আকর্ষণে চলে যায়। আবার বামপন্থীদের অনেকেই এই বামটা ঠিক নয়, একটু নতুন কিছু করতে হবে, কারণ সরাসরি ইফ ইউ কান্ট জয়েন দেম ইউ কান্ট বিট দেম জয়েন দেম, যেটা ইংরেজিতে প্রবাদ আছে। তাহলে আমরা বলছি একটা বাম বিকল্প গড়ে তুলতে হবে, সেটা সিপিএম শুধু একা নয়, শুধু বাম ফ্রন্ট নয়, বৃহত্তর বাম, সবাই বামদেরকে সঙ্গে নিয়ে, এই যে বললাম ফ্যাক্টরিং করতে হবে, বাকিদেরকে নিয়েও কিভাবে ওয়ে ফরওয়ার্ড বার করতে হয়, অভিজ্ঞতা নিয়ে অতীতের যে খারাপ দিকগুলো আছে সেগুলো বর্জন করে। কিন্তু আরেক দল বলছে যে একটা বিকল্প বাম গড়ে তুলতে হবে, অতীতের খারাপ দিকগুলোর উপর জোর দিয়ে পজিটিভ গুলোকে নস্যাৎ করে দিয়ে যে এতে হবে না। এটাতে সবচেয়ে ক্ষতি পশ্চিমবঙ্গে যেটা হয়েছে গত 11 সালের পরিবর্তনের সরকার পরিবর্তনের পরে, ধরো এই যে কামদুনির মতো ঘটনা হলো, এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন হলো, এই যে শিক্ষা নিয়োগের দুর্নীতি হলো, বা অন্যান্য আরো যে ঘটনাগুলো ঘটছে, ধর্ষণ হচ্ছে, অন্যান্য আক্রমণ হচ্ছে, গণতন্ত্র লুট হচ্ছে, তখন তারা বললো যে না, ওই বামফ্রন্টকে দিয়ে হবে না, সিপিএম কে দিয়ে হবে না, রাজনীতি দিয়ে হবে না, একটা অরাজনৈতিক একটা করতে হবে। আলিয়া বিশ্ববিদ্যালয় একে তুলে দিচ্ছে, জমি বিক্রি করে দিচ্ছে, কিন্তু দাঁড়িয়ে সেখানে সব ধরনের প্রতিক্রিয়া শক্তি থাকতে পারে, প্রগতিশীল থাকতে পারে, বামপন্থী থাকতে পারে, অতি বাম থাকতে পারে, ধর্মীয় সংগঠনগুলো থাকতে পারে, কিন্তু সিপিএম বা এসএফআই কে ঢুকতে দেওয়া হবে না। এটা না, এটা দিয়ে বলছি তাহলে আসলে কি, তারা একটা বিকল্প বামের সন্ধান করছে, এটা সোজা কথা। একটা হচ্ছে বাম বিকল্প যার জন্য আমরা লড়ছি, আরেক দল মনে করছে একটা বিকল্প বাম। আজকের দিনে রাজ্যের বা দেশের রাজনীতি অর্থনীতির স্বার্থে কোনটা প্রয়োজন, লেফট অল্টারনেটিভকে তুলে দেয়, অল্টারনেটিভ বাংলা ভাষায় একটা খুব, এটা খেয়াল রাখো, তুমি বলছো, আমি তোমাকে বলছি, এটা কি হয়, ধরো দুটো শব্দ, কিন্তু আগে পিছনে ছেলে মেয়ে আর মেয়ে ছেলে দুটো মানে এক হয়, হওয়া উচিত, কিন্তু হয় না, কারণ এটাকে কনোটেশন আলাদা হয়ে যায়। তাহলে আমরা যখন বলছি বাম বিকল্পকে গড়ে তুলতে হবে, তখন কেউ কেউ যখন বলছেন যে বিকল্প বাম করতে হবে, তখন বিটুইন দ্য লাইন পড়তে হবে আসল উদ্দেশ্য কি। একটা কথা আপনি যখন খোলাখুলি বললেন যে ইনভাইট করা হয়, ডেকে আনা হয়, ইন্টারভিউটা দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএম লিবারেশন জেনারেল সেক্রেটারি বলছেন বারবার। আমি আপনাকে যে প্রস্তাবের কথাটা বলছি, এটা তাদের একটি প্রস্তাব, এবং তিনি এবারে কলকাতায় এসে এই বিষয়ে অনেক বেশি প্রপাগান্ডা করেছেন যে এইরকম একটা কিছু করা, যে বামফ্রন্টকে দিয়ে, বা এমনকি তিনি কথাও বলেছেন যে সিপিআইএম এর সঙ্গে গরিব মানুষ নেই। তো এই বিষয়টা, এই সমালোচনাটা কি আপনারা গ্রহণ করেন? আচ্ছা, আমরা যে আমাদের যখন পার্টিকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি বা বামফ্রন্টের ওরিয়েন্টেশন আনতে চাই, যেটা আমরা বলছি যে আমার যে শ্রেণী, আমার যে খেটে খাওয়া মানুষ,
আমার যে ক্ষেত মজুর, দিন মজুর, প্রান্তিক মানুষ, অনেকে বলে তারা আমাদের থেকে সরে গেছে। আমি বলি উল্টোটা হতে পারে, সেটাও দেখতে হবে। আমরা কি তাদের কাছ থেকে সরে এসেছি? তাহলে তাদের যে যন্ত্রণা, তাদের যে জীবন যুদ্ধ, তাদের যে বঞ্চনা, তাদের যে সমস্যা, সেগুলোকে আমাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। এটা তো অন্য কেউ ধরে দেওয়ার ভালো কথা, তো আমাদেরটাকে আমাদের ডকুমেন্টস এর মধ্যে আছে 11 সালের পর থেকে। এবার সমস্যা হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে কতটা আমরা সফল হতে পারছি বা কতটা করতে পারছি। আমি এই যেখানেই বলতে চাইছিলাম যে রাজস্থানের শিকারে সিপিআইএম এর যিনি জিতেছেন অমরারাম, তিনি কৃষক আন্দোলনের একটা বড় ফেস ছিলেন, আমরা দেখেছিলাম। তামিলনাড়ুতে সিপিআইএম এর যে দুজন জিতেছেন তাদের মধ্যে একজন ফার্মার্স লিডার, তিনি ওই এলাকায় কৃষক আন্দোলন করেন। সিপিআইএম এর লিবারেশন, তাদের যে দুজন বিহারে জিতেছেন তারাও কিন্তু ফার্মার্স মুভমেন্ট থেকেই এসেছেন। পশ্চিমবঙ্গে আমি জানি না, আমি ব্রিগেডে যদিও একটা সভা রিকল করতে পারি যে যেখানে উনি বলেছিলেন যে আমাদের কৃষক সভা চীনের থেকেও বড়, আমাদের 1 কোটি সদস্য। পশ্চিমবঙ্গে এখন কৃষক সভার ঠিক কোন জায়গায় আছে? মানে আমি একজন সাংবাদিক, মানে একেবারে নিত্যদিন সাংবাদিকতা করি, আমি এটা মনে করি না যে কৃষক সভার সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম যে আমি জানি না, এটা শুধু তো আমারই ভুল। এটা কৃষক সভার কোনো অ্যাক্টিভিটিস কিন্তু আমরা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি না। ক্ষেত মজুরদের নিয়ে কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি না। গোটা ভারতে যখন সংবাদ মাধ্যম কৃষক মুভমেন্ট নিয়ে আন্দোলন করলো, আমি কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কোনো আন্দোলন দেখিনি। তার কি মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সব সমস্যার সমাধান করে ফেলেছেন? কেন দেখনি? 3টে বিষয় বলতে পারি। এক, সমস্যা মেনে নিচ্ছি, এটা তোমাকে আমি বলবো, তুমি কৃষক সভার নেতাদের কাছ থেকে যদি তুমি জানো তা আরো ভালো বলতে পারবে। আমি তো কৃষক আন্দোলনের কেন হতে পারবো না, শহরের লোক। কিন্তু কৃষকদের জন্য কৃষক আন্দোলন গড়ে তোলার প্রশ্নে কৃষক সভার কিছু সাফল্য আছে, কিছু দুর্বলতা আছে, সেটা তারা আরো ভালো বলতে পারবেন। তাকে কিছুটা রিওরিয়েন্ট করতে হবে। এই যে গোটা দেশের সর্বজনীন আন্দোলনের কথা বলছো, শিকারের কথা বলছো, হান্নান মোল্লা তো এই কৃষক সভার নেতা, এই পশ্চিমবঙ্গের প্রতিনিধি ছিলেন, এই বাংলা থেকে উঠে এসছেন, এবং এই সংযুক্ত কিষাণ মোর্চা যে আন্দোলন হচ্ছে তার মধ্যে তার একটা মুখ্য ভূমিকা আছে। এবং রাজস্থানে পার্টি গড়ে তোলার প্রশ্নে তার গত 1 দশক 1.5 দশক আগে পর্যন্ত একটা বড় ভূমিকা তিনি পালন করেছেন। কিন্তু এখানে তুমি দ্বিতীয় যে প্রশ্ন আছে, কেন এখানে দেখা যাচ্ছে না? এখানে সংযুক্ত কিষাণ মোর্চার নামে অনেকগুলো সংহতিমূলক আন্দোলন হয়েছে। তার সেখানে সিপিআইএমএল এর যে কার্তিক পাল আছেন, আমাদের অমলবাবু আছেন কৃষক সভার, এরা তো সব যৌথ কনভেনার আর কি, হচ্ছে না তারা। এবং সেখানে যারা এই পরামর্শ দিচ্ছেন তারা তো ওই সংযুক্ত কিষাণ মোর্চার যে রাজ্যের যে বৈঠক হয় সেখানেই বলা উচিত যে আরো কি করা যায়। আমরা কৃষক সভাকে বলেছি, যেটা দেশের আন্দোলন হচ্ছে, পশ্চিমবঙ্গে এক একটা জায়গায় কৃষির সমস্যা আলাদা আলাদা, কৃষকের অবস্থা আলাদা। উত্তর ভারতে, পাঞ্জাবে, হরিয়ানায় কৃষকদের যে দাবি আর তাদের যে চেহারা, আর পূর্ব ভারতের যে কৃষক, তার আলাদা বিষয় আছে। সেটাকে তাদেরকে অবশ্যই, এখানে একটা দ্বিমত নয়, তাদেরকে সেই বিষয়গুলোকে অধ্যয়ন করে নিয়ে, খোঁজখবর নিয়ে তাদেরকে করতে হবে। আমাদের ওখানে ধরো, তুমি আমার নাম বলছো, আমার কৃষক সভার সর্বভারতীয় নেতা, কিন্তু ওখানে দীর্ঘদিন এখনো লড়াই হচ্ছে। আজকে দাঁড়িয়ে তুমি, কালকেও কৃষক সভা ওখানে ইন্ডিয়ান নেতৃত্বে অবস্থান করছে ওদের দাবি দেওয়া নিয়ে। আমাদের এখানে ফসলের দাম, সারের প্রশ্ন, সারের কালোবাজারি, জমি বিএলআর ও ডিএলআর এর দুর্নীতি, একজনের জমি অন্যের নাম, যাদেরকে পাট্টা দেওয়া হয়েছে উৎখাত, এবং আরো অসংখ্য বিষয় আছে। বীজ, সমস্ত সিড ফার্ম গুলো তুলে দেওয়া হয়েছে। যে এগ্রো ফার্মকে যেটা একটা কর্পোরেশন যেভাবে হেল্প করতো মেকানাইজেশনের ব্যাপারে, সেখানে কিছু নিজের নিজের যার তার আছে। আর কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ল্যাব থেকে যেটা মাটিতে নিয়ে যাওয়া, ক্রপ ডাইভার্সিফাই করা, সেগুলোর ব্যাপারে আরো অনেক কিছু দাবি নিয়ে করা, ফার্ম প্রডিউসার মার্কেটিং করা, সবটাই এখনো কিষাণ মান্ডির নাম করে করেছে, কিন্তু সেই কিষাণ মান্ডি চলে না। ধান সংগ্রহ করা থেকে পাট, জেসিআই, এফসিআই, এগুলো নিয়ে আন্দোলন করার জায়গা আছে। কিন্তু এখানে গোটা দেশে যখন আন্দোলন হয়েছে, তার যখন সংহতিমূলক আলোচনা হয়েছে, আজকে যারা এটা বলছে আন্দোলন নেই কেন, তারা কি করেছেন? এই সর্বত্র কৃষক আন্দোলনের নেতাদেরকে নিয়েছে এখানে নো ভোট টু বিজেপির নাম করে তৃণমূলকে ভোট দেওয়া করা হয়েছে। আচ্ছা, তৃণমূলের কিন্তু জীবন জীবিকা কৃষি রক্ষা কমিটি কিন্তু কোথাও বাজারে নেই। ওই কৃষক আন্দোলনে কিন্তু তৃণমূলের কোনো ভূমিকা নেই। বামের আছে, অন্য আছে, পরিষ্কার বলছি। কিন্তু ওইটাকে নিয়ে আসা হলো, এবং ঠিক আছে এবছর নির্বাচন হয়, কিন্তু গত আমরা দেখেছি 21-এর নির্বাচনে তাদেরকে নিয়ে আসা হলো সাদে, আমি নিয়ে আসা হলো এরকম করে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো, খাওয়ান দাওয়ান করানো হলো, কিন্তু তাদেরকে বোঝানো হলো যে তৃণমূল ছাড়া গতি নেই, বিজেপি ভোট বিজেপি মানে হচ্ছে ভোট ফর তৃণমূল। সেটা করা হয়েছে, সেটা তো করা হয়েছে। এক,
এবারে না, বলতে পারে 21 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে পার্টিকুলারলি, এবং তাতে বিজেপিকে অনেক বেশি বাড়ানো হয়েছে। এই যে ভয়টা, বিজেপিকে ভয় দেখিয়ে যেটা মানুষ তৃণমূলের দিকে যায় আর কি, পারস্পরিক যেটা উল্টোটা মুসলমানের ভয় দেখিয়ে যেভাবে বিজেপি ভোট, হিন্দু ভোটটা কনসলিডেট করে, এগুলো ভোট অনেক বহুমাত্রিক পর্যন্ত অনেক রকমের দিকে ট্রাভেল করে। তো সেখানে যৌথ আন্দোলন, বাম সমস্ত কৃষক সংগঠন, বামফ্রন্ট নেই, সেখানে তো এসইউসিও আছে, সেখানে তো এমএলও আছে, সেখানে অন্যান্য নানান গোষ্ঠী আছে, সেখানে ওই যোগেন্দ্র যাদবের যে দল আছে তাদেরও কৃষক সংগঠন আছে। তো তাদেরকে নিয়ে তো বড় আন্দোলন হচ্ছে না কেন? সবারই তো আত্মসমালোচনার বিষয়, শুধু কৃষক সংগঠন, অবশ্য কৃষক সংগঠন বড় সংগঠন, তাদের এটা করার কথা। আমরা এটা বলেছি, এটা এর মধ্যেই যা এসছে, আমাদের রাজ্য কমিটির বৈঠকেও আমরা এটা বলেছি। কিন্তু তার সঙ্গে বলছে ক্ষেত মজুর, আমাদের ক্ষেত মজুর সংগঠন অনেক পরে তৈরি হয়েছে, কিন্তু এই যে 100 দিনের কাজের টাকা, এই যে তোমার গিয়ে ঘরের টাকা, এই যে ভূমি থেকে উৎখাত করা, এবং যে ভূমি আছে সরকারি ওয়েস্টল্যান্ড বিক্রি করে দিচ্ছে অথচ বন্টন করছে না, এই নিয়ে লড়াই কিন্তু ক্ষেত মজুর সংগঠন করেছে। এই রানী রাসমণিতে এই সমাবেশ বিশাল হয়েছে, এমনকি এই বাজারি পত্রিকা বলেছে যখন ইনসাফ ব্রিগেড হয়েছে তখন এই ক্ষেত মজুর অংশ এরাই অংশগ্রহণ করেছে, গরিব মানুষেরই জমায়েত ছিল, কিন্তু যতজন আছে সবাইকে আমরা ছুতে পারছি না, সেজন্য আমাদের দুর্বলতায় কাটাতে হবে। একটা বিষয় আপনি যদি স্পষ্ট করেন, এটা খুব রাজনৈতিক পরিসরে আলোচনার বিষয়, যে দীর্ঘদিন আপনারা কংগ্রেস এবং বিজেপি এর মধ্যে কে প্রধানতম প্রতিপক্ষ, আমি শত্রু কথাটা বলছি না, প্রধানতম প্রতিপক্ষ, এই নিয়ে আপনাদের বিস্তর ডিবেট হয়েছে, অনেকগুলি পার্টি কংগ্রেসে আলোচনা হয়েছে। তারপর আপনারা এখন গোটা ভারতবর্ষের মানুষই দুটো শিবিরে বিভক্ত, একটা শিবির বিজেপিকে মনে করে যে ভয়ঙ্কর শক্তি, একটা শিবির মনে করে যে কংগ্রেস অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু সিপিআইএম একটা স্ট্যান্ড নিয়েছে, কংগ্রেসকে তারা মনে করছে ধর্মনিরপেক্ষ শক্তি। পশ্চিমবঙ্গে যেহেতু এখন একটা, আপনারাই বলছেন যে বিজেপি এবং তৃণমূলের বাইনারি, এই বাইনারিতে কে আপনাদের কাছে প্রধানতম প্রতিপক্ষ? নতুন করে বলতে হবে কেন? সিপিআইএম এর যে ডকুমেন্টস নিয়ে পড়ো, আমল তুমি যথেষ্ট ভেটেন সাংবাদিক, আমাদের বিভিন্ন এইবারের নির্বাচনের আহ্বানে যদি দেখো তুমি, তাহলে আমাদের পার্টি কংগ্রেসের, গত পার্টি কংগ্রেসের, কান্নুর পার্টি কংগ্রেসের থেকে আমাদের পার্টি প্রোগ্রামও যদি পড়ো, সেটা তৃণমূল কোথায়? গোটা দেশের কাছে সবচেয়ে বড় বিপদ হচ্ছে আরএসএস, এবং আরএসএস এর পলিটিক্যাল ফ্রন্ট হচ্ছে বিজেপি ঘোষিত এখনো পর্যন্ত। সুতরাং সেখানে আমরা এই দেশটাকে বাঁচানোর জন্য আমরা বললাম মসনদ থেকে বিজেপিকে সরাতে হবে, এক। তো এখানে তো কোনো দ্বিমত নেই। তারপরে আমরা বিভিন্ন রাজ্যে রাজ্যে এই বিজেপি বিরোধী যে শক্তি আছে তাকে সমত করতে বললাম। পশ্চিমবঙ্গে আমাদের উৎপে ঝামেলা আছে, যেহেতু ইতিমধ্যেই বিজেপির সঙ্গে গিয়েছেন বলেই কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন। তার প্রয়োজনীয়তা বিজেপিকে তাড়ানোর জন্য নয়। তৃণমূলের যদি জন্মবৃত্তান্ত তুমি জানো, তাহলে সেটা হচ্ছে, অনেকে নতুন করে জানে না, বলে দিতে হয়, 99 সালে কংগ্রেস কখনো বিজেপির সঙ্গে যেতে পারে না। সুতরাং কংগ্রেসের নামের অবশিষ্টাংশটা রেখে সামনে একটা তৃণমূল স্টিকার লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের বিজেপি চলে গেল, বিজেপির সঙ্গে গেল। আমি তো প্রথম নির্বাচন তো আমি 99-তে লড়েছিলাম অজিত পাজার বিরুদ্ধে। সেই সমস্ত ডকুমেন্টস গুলো দেখো, আজকে আরএসএস এর যা প্রচার আছে অ্যান্টি মুসলিম, অ্যান্টি লেফট, সে তৃণমূলের প্রথম নির্বাচনে 99 সালের সমস্ত নির্বাচনী ডকুমেন্টস দেখো, ম্যানিফেস্টো থেকে লিফলেট, প্রচার, দেওয়াল লিখন, সেগুলো সব হচ্ছে আরএসএস নির্মিত ভাষ্য। তাহলে আমাদের রাজ্যে আরএসএস বিজেপির ভাষ্যটা নিয়ে এলো কে? তখনই তো তোমার গিয়ে জুলু মুখার্জি এবং তপন সিকদার দুজন প্রথম সেই হিন্দু মহাসভার পরে বিজেপির দুজন এমপি হলেন। তাহলে আমাদের সেটা ইতিহাসে যখন এতগুলো মনে রাখছেন যারা ইতিহাসবিদ, বেত্তা, তাকে এই কথা তো মনে রাখতে হবে। আমি সেখানে দাঁড়িয়ে থাকতে রাজি নই। তো এটা শিক্ষা নিতে হয়। এখন যারা মনে করছে যে না তৃণমূলকে দিয়ে বিজেপিকে তাড়ানো যাবে, তাদের এই ভুলটা আছে, এই ভ্রান্তিটা আছে বলে আমাদের রাজ্যে ক্ষতি হচ্ছে, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি, প্রশাসনে। কারণ তৃণমূলকে ড্রাইভিং বোর্ড হিসেবে রেখে দিয়েই তো বিজেপির এখানে শুধু আগমন নয়, এখনো পরিব্যক্তি। কিন্তু মানে যেটা সমালোচনা, সেটা কিন্তু ঠিক উল্টো কথা। আপনি ডকুমেন্টের কথা বললেন, ডকুমেন্টের প্রশ্ন আমি বলতে চাইনি। আমি যেটা বলতে চাইছি যে আপনাদের প্রচারের যে অভিমুখ, তাতে থেকে দেখা যাচ্ছে যে তৃণমূল ফার্স্ট, তারপরে বিজেপি, যে কারণে মানুষ মনে হলো অ্যান্টি বিজেপি মানুষ তারা তৃণমূলকেই বেছে নিচ্ছে, যে মনে হলো। আচ্ছা, এই যে নিটের দুর্নীতি হয়েছে, এটা তুমি মনে করো তৃণমূল কংগ্রেস এটা নিয়ে হইচই করবে? কারণ যারা এখানে টেটের দুর্নীতি করেছে তারা নেটের দুর্নীতি নিয়ে বলতে পারে না, যারা নেটে দুর্নীতি করছে তারা টেটের দুর্নীতি নিয়ে বলতে পারে না। এখানে বামের দরকার আছে। তো নিটের বিরুদ্ধে, এটা যে নিট অ্যান্ড ক্লিন নয়, কারা লড়বে?
বামপন্থী সংগঠনগুলো, আমি শুধু এসএফআই বলছি না, বামপন্থী সংগঠনগুলো লড়ছে। নিয়োগের দুর্নীতি, ব্যাপক কেলেঙ্কারির বিরুদ্ধে তৃণমূল করে আজ পর্যন্ত তৃণমূল শব্দ গোটা পার্লেন্সে ব্যাপক কেলেঙ্কারি এই রেফারেন্সটা তুমি পাও। আমাদের বারবার বলতে হয়, মনে করি তার কারণ তৃণমূল তো এই দুর্নীতি কেলেঙ্কারি শিখেছে আরএসএস এর ঘরে গিয়ে, বিজেপির কাছ থেকে। এটা তো বলতে হবে না। তাহলে প্রধানটা কে? আমি যখন শেকড়কে ধরে টান ধরছি, তুমি ডালপালা নিয়ে ব্যস্ত আছো। তো এগুলো তো এরকম শুধু তৃণমূল না, এরকম আমাদের দেশে অনেক রাজনৈতিক দল এবং ব্যক্তিত্ব আছে যারা আরএসএস এর দ্বারা পরিপুষ্ট। তারা আপাতত বিজেপি বিরোধী, কিন্তু আরএসএস এরকম অনেক ঝুড়িতে ডিম রাখে, কার থেকে বাচ্চা বেরোবে কেউ জানে না। অনেক মুরগির নিচে ডিম আছে, সেটা আমাদের বলতে হবে না। তাহলে তো আমি সেখানে আমার স্থাবকতা হয়ে যাবে, সেখানে আমার ভয় হয়ে যাবে। এটাকে পরিষ্কার বলতে হবে। তুমি দুর্নীতির বিরুদ্ধে, তাহলে আমি নেটের বিরুদ্ধে তো বলবোই, কিন্তু টেটে কেলেঙ্কারি হয়েছে এটা ধামা চাপা দেবো? আজকে যারা বলছে না, যারা বলছে নতুন বাম গড়ে তুলতে হবে, তাদেরকে জিজ্ঞেস করো তাহলে গোটা দেশে বিজেপি নিয়ে একদম সোচ্চার রাজনীতি করছেন। তাহলে পশ্চিমবঙ্গে যখন গণতন্ত্রের উপর হামলা হচ্ছে, যখন বুলডোজার নিয়ে বিরোধীদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, যখন মিথ্যা মামলা করা হচ্ছে, আজকেও তুমি দেখবে বেকসুর খালাস হয়েছে 23 বছর পরে মিথ্যা মামলায় সিপিএম এর কর্মীরা। তো সেখানে নিয়ে তুমি গণতন্ত্রের কথা বললে আক্রান্তের পাশে দাঁড়াবে কি দাঁড়াবে না? গণতন্ত্রের কথা বলবে কি বলবে না? এমন কোনো শব্দ বলা যাবে না যেটা তৃণমূল বিরোধী। তৃণমূলকে প্রকাশ্যে বলছি না, প্রধান শত্রু কখনোই বলতে পারছি না। তুমি যখন বিজেপির বিরুদ্ধে লড়াই লড়বে, তখন তোমাকে তৃণমূলের যে অমিশন কমিশন, তুমি সিপিএম এর অমিশন কমিশন বলতে পারো, তৃণমূলকে মুখে ক্লিক করা লাগবে, এটা তোমাকে বলতে হবে। আপনি যা বললেন এতক্ষণ ধরে, তাতে আবার সেই সেটিং তত্ত্বটাই এলো। আমি শব্দটা অ্যাকচুয়ালি করিনি, আপনি করেননি, আমি তোমরা করছো ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে 29টা তৃণমূল পেয়েছে, বিজেপির 6টা কমে গেল, এবং এই নির্বাচনেই নরেন্দ্র মোদী 400 আসনের ডাক দিয়েছিলেন, সেখানে পশ্চিমবঙ্গে 6খানা কমে গেছে। ফলে সর্বভারতীয় প্রেক্ষাপটে তৃণমূল একটা বিরাট মানে ক্রেডিট পেয়েছে এগেইনস্ট বিজেপি, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই, সংখ্যা তাই বলছে। তারপরেও কি সেটিং ব্যাপারটিতে আপনারা থাকছেন, নাকি আপনারা মনে করছেন যে এটার মধ্যে আপনাদের কিছু ভ্রান্তি আছে? এটা আমি বলছি না, সেটা তুমি বলছো ভালো। এটা মানুষ বলছেন এখন হয়তো অভিজিৎ গাঙ্গুলি জিতেও বিজেপির এমপি, সে বলছে তোমার গিয়ে সেটিং আছে বলে মানুষ মনে করছে। কোর্টে প্রতিদিন যা বলা হচ্ছে, ইডিসি এর যা রোল আছে, তাতে এই যে অভিষেকের ব্যাপারে এই যে কাকুর গলার স্বরে রিপোর্ট আসছে না, এগুলো খারাপ হচ্ছে, মানুষ তো দেখতে পাচ্ছে। আর প্রতিদিন যে শুভেন্দুর যা উগাচ আছে, কি বলছে 12টা আসন বিজেপি হেরে গেছে কার জন্য? কালকে বলেছে, তুমি কারেন্ট বলো, সিপিএম জন্য। আমরা ক্রেডিট নিচ্ছে না, কিন্তু তোমার গিয়ে তাহলে সে সিপিএম বিরোধী এটা পড়ে যাচ্ছে, কারণ সিপিএম এর অবশিষ্টাংশ আছে, এটা খাবলেতে হবে। তৃণমূল সিপিএম এর লোকজনকে কেন কিনতে চাইছে, নিতে চাইছে, দল প্রচি কেন করছে? সিপিএম শেষ নেই, তারা কেন? কারণ অবশিষ্টাংশ। তাহলে বিজেপি তৃণমূলের কমন সেটিং এর প্রথম শর্ত হচ্ছে যে সিপিএম কে আক্রমণ করো বা শেষ করো, বিরোধী শূন্য করো। এক, বাকি যারা যুক্ত হয় তাদেরকে আমাকে বলতে হবে যে তোমার সিপিএম এর বিরুদ্ধে কেন এত অভিযোগ? থাকতেই পারে, অভিযোগ যে নেই তা তো নয়। দুই, গোটা সর্বভারতীয় ক্ষেত্রে যে ইন্ডিয়া ব্লক তৈরি হলো, সেখানে সিপিএম সীতারাম ইয়েচুরি কেন এই ভূমিকা পালন করছে, এই মমতার আপত্তি। আর কার আপত্তি? আরএসএস এর আপত্তি। কিন্তু এত খুশি হওয়া উচিত যে একটা ইন্ডিয়া ব্লক নিয়ে একটা বামেদের একটা ভূমিকা পালন করেছে, সেখানে এমএলও আছে, সেখানে সিপিআইও আছে, অন্যরা আছে। তো মমতা রাগ কার উপরে, গাল কাকে দেয়? শোনো না, তৃণমূলের রাগ কার উপরে? সিপিএম এর উপরে। আচ্ছা, আমাদের এখানে তৃণমূলকে আমরা তো বলিনি যে তুমি ইন্ডি ব্লক থেকে বাইরে চলে যাও, ইন্ডিয়া থেকে, কিন্তু দাঁড়িয়ে তোমার গিয়ে তৃণমূল নিজেই কখনো বলেছে হ্যাঁ কবি হ্যাঁ কবি না। তার রাজনীতি আমরা ঠিক করে নিই। এবং সর্বশেষে তুমি দেখো গোটা ভোটের প্রচারের মধ্যে তুমি দেখেছো রাজ্যপাল আমদানি হলো, আছেন এমনি, কিন্তু তার ওই ধর্ষণ, অমুক তমুক, শিলতানি, কেস কাছারি, আমার যে ভোটে গেছে। তাহলে এই যে বাইনারি তৈরি করা যেটা বলছি আমরা, সেখানে বিজেপি আর তৃণমূল একটা রোল প্লে করছে। এই যে মমতা ব্যানার্জি বললেন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ওই যে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির এমএলএ তৃণমূল একে বিজেপি দেখেছিল গতবারে, ওই মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়েছিল বিজেপির হয়ে। আবার ঠিক এই সময় ঠিক মুর্শিদাবাদের বহরমপুর ভোটের আগে, আমাদের মুর্শিদাবাদ ভোটের আগে বললো একদম হিন্দুদেরকে তোমার কি ভাগীরথী নদী ভরে দেবো। তাহলে এই যে উপাচগুলো, এটা কাকি লক্ষ্যে? আমি বলছি না সেটি করে, কিন্তু দেখো ডায়ালগ, ভিলেনের এবং নায়কের ডায়ালগ যখন পরস্পর বিরোধী হয়, কিছু ডায়ালগ লেখে তো একজনই, এইটা বুঝতে হবে তোমাকে, একই উদ্দেশ্যে। তাহলে এখন ধরে রাজ্যপালকে যেতে দিচ্ছে না কেন? এখন আবার পঞ্চায়েত নির্বাচনের সময় তাই হয়েছিল,
তাহলে এই যে রাজভবন এবং নবান্ন, এটা যেদিন ধানবাদ থেকে দেখে আসছি, আসলে তো এটা বিজেপি এবং তৃণমূল নয়, আমি সেটিও বলছি না। কিন্তু আমি একটু জাস্ট এবারে আগামী দিনের কথা করছি যে এরপরে আরেকটা ব্যাটল আছে 2026-এ, যদিও রাজনৈতিক লড়াই একটা ধারাবাহিক বিষয়। এই নির্বাচন থেকে আপনারা যে কি শিক্ষা নিলেন এখনো পর্যন্ত? দেখুন, আপনারা একটা রিভিউ করবেন ঠিক আছে, কিন্তু আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনার যে সম্পাদক মন্ডলী, রাজ্য কমিটি, সেন্ট্রাল কমিটি, আপনাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। 26-এ নিয়ে বহু মানুষের বক্তব্য হচ্ছে সিপিআইএম তো 34 বছর সরকার চালিয়েছে, ফলে সিপিআইএম তো একটা পার্সপেক্টিভ প্ল্যান পশ্চিমবাংলার মানুষকে বলতে পারতো। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যত নিন্দা করছে, তাদের পজিটিভ বক্তব্য সেইভাবে মানুষের কাছে তারা আনছে না। আমরা পজিটিভ কিছু রেখেছি, যে প্রবল বাইনাটা বলি না, প্রবল দুটো ধামাশা হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে যখন বলছে মিডিয়া স্পেসে, তখন তোমার পজিটিভ কে বলবে? কিন্তু আমরা তো রুটি রুজির কথা বলেছি, আমরা তো ডেমোক্রেটিক রাইটস এখানে ফেরত আসার কথা বলেছি, আমরা তো ভয়মুক্ত সমাজের কথা বলছি, আমরা তো আমাদের রাজ্য, গ্রাম, দেশ, শহর এবং ব্যক্তিকে, পরিবারকে স্বাবলম্বী স্বনির্ভর হওয়ার কথা বলছি, বিকল্প কর্মসংস্থানের কথা বলছি। আমরা এখানে কৃষিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া, বিজ্ঞানকে প্রযুক্তিকে ব্যবহার করে ক্রপ ডাইভার্সিফাই করে ক্যাশ ক্রপ আরো বেশি করে নিয়ে, কারণ অনেকে চাষ করতে চাইছে না, লিজ দিয়ে দিচ্ছে, সেখানে কিভাবে কৃষিকে আরো লাভজনক করা যায়, কৃষির ইনপুট গুলো খরচ কমানো যায়, কিভাবে আমাদের লোকাল রিসোর্সকে ব্যবহার করা যায়, আমাদের পরিযায়ী শ্রমিকরা যারা তাদের দক্ষতা শিক্ষা নিয়ে তারা বাইরে যাচ্ছে, তাদের সেই দক্ষতা শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের এখানে কিভাবে তাদেরকে আরো হিউম্যান রিসোর্স ডেভেলপ করে আমাদের রাজ্যের উন্নয়নের জন্য কাজে লাগানো যায়। এই ব্যাপারে আবার বিধানসভা নির্বাচন যখন হবে, পুরসভা নির্বাচন যখন হয়, তখন যত কংক্রিট করে নিয়ে আসা যায়। পার্লামেন্ট ইলেকশন আমরা বলি যে আমরা সরকার করবো এবং বিকল্প সরকার এইগুলো করবো, আমরা দাবি করতে পারি। তো এখানে তার আগে আমরা শিল্পপতি, ছোট শিল্প, সবাই দোকানদার, ব্যবসা বাণিজ্য করে, ক্ষেত মজুর, দিন মজুর, হকার, এরকম সমস্ত অংশের সঙ্গে, বেকার যুবক তো আছেই, যাদেরকে নিয়ে আমরা শিক্ষার সঙ্গে যুক্ত, স্বাস্থ্যের সঙ্গে যুক্ত, যারা দল বা এনজিও করে বা কিছু করে না, কিন্তু এক্সপার্টিস আছে, তাদের সঙ্গে কথা বলে তাদের প্রত্যেকের সেগমেন্ট স্পেসিফিক অল্টারনেটিভস, এই রাজ্যকে বাঁচানোর জন্য, এই রাজ্যের পুনর্নির্মাণের জন্য কি দরকার, কালচার থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে আমরা বিকল্প হারিয়ে। কিন্তু আমরাই জানি বিকল্পটা বলছি না, এখানে আমরা বলছি এই যাদের এক্সপার্টিস আছে, যারা এই নিয়ে ভাবনা চিন্তা আছে, লেখালেখি করেন বা লেখেনও কিন্তু ছাপা হয় না, কিন্তু ভাবনা আছে, তাদেরকে সেখান থেকে উদ্রেক করে আমরা নিয়ে আসবো এবং যাতে নির্বাচিত স্রোতে এই বিকল্পটা মানুষের কাছে যেতে পারে তার ব্যবস্থা আমরা করবো। এটা আমাদের একটা বড় কাজ। এরকম না, এই বৃত্ত বড় করার ব্যাপারে আপনাদের কোনো ভাবনা কিছু আছে? যেটা একটু আগেও আমরা আলোচনা করছি, মধ্যে আছে যারা বামফ্রন্ট ভুক্ত নয়, কিন্তু এটা সবসময় বামফ্রন্ট প্রথমে যতজনকে নিয়ে ছিল, তারপর অনেক দল এসেছিল, কয়েকটা দল বেরিয়ে গেছে, দল সমাজবাদী পার্টি, কিন্তু আমরা এই সমস্ত দলগুলোকে বামফ্রন্টে যারা বাম আছে যারা, তাদের সঙ্গে আমরা এই নির্বাচনের আগে তো কথা বলেছিলাম, এসওসির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, সিপিআইএম এর সঙ্গে কথা বলেছি, আলোচনা হয়েছে, তারপরে তারা তাদের সিদ্ধান্ত করে আমাদেরকে জানাবেন, আমরা সেমতো এগোবো, এটাই নিয়ম, দুটার কথা হয় না। কিন্তু আমরা এই অফারটা আগে দিয়েছিলাম, প্রথমে কারণ হচ্ছে বাম ঐক্যকে সংহত করবো, এবং এটা হচ্ছে বিয়ন্ড লেফট ফ্রন্ট, আমরা বলছি অল্টারনেটিভ লেফট ফ্রন্ট নয়, যে গন্ডি করার কথা বলছো। তাই বাম ফ্রন্ট বহির্ভূত যে বাম দলগুলো আছে, বাম গোষ্ঠী আছে, ব্যক্তি আছেন, তাদেরকে আমরা জড়ো করার চেষ্টা করবো। আমি এইটাই এই নির্বাচনের পরে পরে এই রকম প্যালেস্টাইন নিয়ে আগামী সেখানে তো আমরা আসবে বলেছে, আমি তাদের সঙ্গে আরো বেশি আলোচনা করে আমাদের কোন ইস্যুতে কবে করতে হবে এগুলো আরো আলোচনার সাপেক্ষে করতে হবে। আমি একটু জাস্ট এই জন্য বলতে চাইছি যে আপনারা দুটো যে যুক্তফ্রন্ট সরকার আপনাদের ছিল, তার পারফরমেন্স, তার ইতিহাস খুব ভুলে যায়নি, তারপরে আপনারা প্রয়োজনের ইয়েতে বামফ্রন্ট গঠন করছেন। আমরা দেখলাম যে ইউপিএ গভর্নমেন্ট একটা সাকসেসফুল দুটো টার্ম চালিয়েছে, সেকেন্ড টার্মের বিরুদ্ধে অনেক দুর্নীতি ছিল। কংগ্রেস নতুন যে জোট করলো তার ইউপিএ করেনি, তারা ইন্ডি জোট করলো, অর্থাৎ এই শরিকদের কাউকে ইউপিএ সরকারের সাফল্য ব্যর্থতা কোনোটাই দায় নিতে হয়নি। এখান থেকে আসছে যে বামফ্রন্ট কথাটা যদি উঠেও যায়, আরেকটা যদি নতুন নাম আসে, সেখানে তো সিপিএম তার ক্ষমতাতে এমনিতেই বড় পার্টি থাকবে, তাহলে সেই প্রস্তাবটাই বা ফেলে দেওয়ার কেন? অমল, তোমার ভাবনা কিন্তু খুব নির্মল নয়, সেই সঙ্গে ভালো, আমরা বামফ্রন্ট আলোচনা করবে, কিন্তু
প্রথম থেকে দেখবে পরিবর্তনের জমানার শুরু থেকে একটা এজেন্ডা ছিল যে বামফ্রন্ট ভেঙে যাচ্ছে হরমোন করে। এই নির্বাচনের আগেও কিছু কাগজ আছে, প্রতিদিন তারা লিখতেই থাকে যে বামফ্রন্ট ভেঙে যাচ্ছে। বামফ্রন্ট ভেঙে যাওয়া বা বামফ্রন্টকে ভেঙে দিয়ে আরেকটা বামফ্রন্ট তৈরি করা, দুটো এজেন্ডার মধ্যে কিছু কমননেস আছে, সব নোমেনক্লেচার চাই। আমরা এই মুহূর্তে মনে করছি যে বামফ্রন্টের বাইরে যে বাম শক্তিগুলো আছে তাদেরকে সন্নিবিষ্ট করতে হবে। সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে হতে পারে, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে হতে পারে। যুক্তফ্রন্টের উদাহরণ বললে ইউপিএ না, যুক্তফ্রন্টের উদাহরণ বললে যুক্তফ্রন্টের আগে পরে অনেক অনেক রকমের কম্পিটিশন হয়েছে, আন্দোলন সংগ্রাম হয়েছে। আমরা দ্বিতীয় যুক্তফ্রন্ট ভেঙে যাওয়ার পরে আমরা দেখলাম ফরওয়ার্ড ব্লক, এসইউসি তারা গিয়ে অন্য ক্যাম্পে গিয়ে যুক্ত হলেন। তো এরকম হয়। আবার বামফ্রন্ট যখন তৈরি হলো, সিপিএম বামফ্রন্টে ছিল না, পরে 3 বছর পরে এলো, তখন সিপিএম বলেন এই বামফ্রন্টটাকে আগে ভাঙুন তারপর আমরা আসবো। বামফ্রন্ট সহযোগী হিসেবে এলো, তারপর তারা যুক্ত হলো। তখন 7টা বামফ্রন্ট ছিল। এখন বামফ্রন্টে এমন অনেক দল আছে যারা ভোট লড়ে না, বিধানসভা লোকসভা লড়ে না, কিন্তু তারা বামফ্রন্টের শরিক আছে, তারা বামফ্রন্টের অংশীদার। আমরা যাই সিদ্ধান্ত করবো বামফ্রন্টে আলোচনা করেই করতে হবে। তো ন্যূনতম গণতন্ত্র রাখতে হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে এবার যে আপনাদের জোট হয়েছিল, সবাই মানে দৃশ্যত এই জোট খুব পারফর্মিং জোট ছিল বলে আমাদের মনে হচ্ছে, প্রচার দেখে তাই মনে হচ্ছে। ভোটের রেজাল্টে আপনারা কি দেখলেন? আচ্ছা, এটা আমাদের কর্মীরা, লিডারশিপরা তারা অংশগ্রহণ করবে, তখন একটা ধাপ এগোবো। আমাদের ভোটার এবং নির্বাচনে প্রচারে একটা জেলটা কাজ করবে, এটা আমি বারবার বলেছি। এবার কিন্তু বাড়তি অংশের ভোট নেওয়ার জন্য যে ভরসা তৈরি করার কথা, একভাবে তো হয় না। প্রথমে যখন আমরা করলাম তখন লিডারশিপের মধ্যে কিছু প্রশ্ন ছিল, পরে থেকে করলাম লিডারশিপ একটা হলো, কিন্তু কর্মী বাহিনীতে আমরা একসঙ্গে নামাতে পারলাম না। এবার শুধু ভোট নয়, আমরা যদি যৌথ কর্মসূচি গ্রহণ করি, বামফ্রন্ট, বামপন্থী দলগুলো এবং কংগ্রেস বা আরো যারা আসতে পারে, তাহলে এই একটা কনফিডেন্স বিল্ডিং তৈরি হয়। এবার আন্দোলন আপনারা পেয়েছেন, কংগ্রেসের ভোট আপনারা পেয়েছেন, সংখ্যা তাই বলছে, মানে কংগ্রেসের মানে সমর্থকেরা তারা দিয়েছে উত্তর দিনাজপুর থেকে আর তোমার গিয়ে কলকাতা উত্তর পর্যন্ত ভোট বিশ্লেষণ করো, বুঝতেই তাই দেখতে পারবে কংগ্রেসের এই ওয়ার্ডের ভোটটা আগে দেখলেই তুমি দেখতে পাবে কংগ্রেসের প্রার্থী ছিল, কিভাবে ভোটটা মুভ হয়েছে। না, আমি বলছি কংগ্রেসের মানে ভোটাররা তারা কি বামপন্থীদের ভোট দিয়েছে? মুর্শিদাবাদ ভোটটা পেলে বলতে গেছে না, মুর্শিদাবাদটা তো অজিত চৌধুরীর একটা বড় জায়গা। তাহলে এখানে কলকাতায় উত্তরে তোমার গিয়ে প্রদীপ ভট্টাচার্যের ভোটে কাজ করলো কারা? দল স্বীকার করছে। মানে মুর্শিদাবাদের বাইরে কি কংগ্রেস? আমি একদম বুথ ওয়াইজ অ্যাসেসমেন্ট করো, 100% হয় না, কিন্তু বহুলাংশে হয়েছে। মুর্শিদাবাদের বাইরে কি কংগ্রেসের আপনারা ভোট দিয়েছে? মালদা কি হয়েছে? কংগ্রেস পেয়েছে, বামফ্রন্ট ভোট পায়নি। মালদা দক্ষিণে না, ওই কংগ্রেস কি বামপন্থীদের ভোট? কংগ্রেস যেখানে আছে সেখানে ভোট দিয়েছে। আমি একটা কথা বলছি, বিজেপির বিপদটা আপনারা যেভাবে বলছেন, বা আপনারা শুধু নয়, আজকে ভারতবর্ষের অনেক মানুষই বলছেন, ইনফ্যাক্ট এবারে কংগ্রেসের যে সাফল্য সেখানে বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা অন্য ভাবনা এসছে। তো এই যে আপনারা নির্বাচনের সময় একটা বোঝাপড়া করছেন, কিন্তু আজকে অনেকে বলছে যে এটা শুধু ইলেকট্রাল অ্যালায়েন্সের বিষয় না, এটা একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা। তো কেরালায় যেমন এলডিএফ আছে, লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট, সেখানে অনেক পার্টি আছে যাদের সঙ্গে কংগ্রেসের নীতিগত, কংগ্রেসের রাজনীতির কোনো ফারাক নেই। তো এইটা কোনোভাবে সম্ভব কিনা পশ্চিমবাংলায়, যে তৃণমূল এবং বিজেপি আপনারাই বলছে যে এই বাইনারি ভাঙাটা খুব কঠিন, আপনারা এবার চেষ্টা করলেন, পারলেন না, তাহলে কি একটা পলিটিক্যাল অ্যালায়েন্স এখন কংগ্রেসের সঙ্গে হতে পারে? না, এটা রিয়েলাইজেশন, গ্রোয়িং রিয়েলাইজেশন হয়। এই জন্য আমরা বলছি বৃহত্তর বাম ঐক্য গড়ে তুলেছে। কারণ পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং জন্য সম রাজনৈতিক, অর্থনৈতিক একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হয়। 2, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেটা অ্যাচিভ করা যায়, অ্যাচিভেবল সেই ভরসা তৈরি করতে হয়। এবং লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্যে এই যে তোমার যা ফলোয়ার্স এবং অন্যের যা ফলোয়ার্স, সেটাকে জয়েন্ট পাওয়ার মোবিলাইজেশন হয়। এটা একটা ধাপ। এক একটা রাজ্যে এক একটা রাজনৈতিক ইতিহাস আছে আন্দোলন সংগ্রামে, তার ভিত্তিতে গড়ে উঠেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কেরালায় এলডিএফ হলো, ত্রিপুরায় বামফ্রন্ট আছে, আমাদের এখানে বামফ্রন্ট আছে। আচ্ছা, তামিলনাড়ুতে একটা যে ডিএমকে নেতৃত্বে একটা মহাগঠবন্ধনের মতো আছে, বিহারে একটা মহাগঠবন্ধন আছে, তোমার গিয়ে মহারাষ্ট্রে একটা মহাগঠবন্ধন গড়ে উঠলো, বা অন্যান্য রাজ্যে হয়েছে না। তাহলে তুই দেখবে বামফ্রন্ট কোথায় আছে? এখানে সিপিআইএম মজবুত আছে,
সিপিএম কে বাদ দিয়ে বামফ্রন্ট হয়নি, তাহলে তো বিহারের হতে পারতো, এবার তো আমাদের থেকে বেশি এমপি দুটো আছে, তাহলে বিহারে একটা বামফ্রন্ট নেই কেন? এই বাম ফ্রন্টের বাম দলগুলোকে একটা একটা করতে হবে, এটা সিপিআইএম এর কোর রাজনীতি, তার প্রোগ্রামেটিক আন্ডারস্ট্যান্ডিং, ইউনাইটেড ফ্রন্ট ট্যাকটিক্স। এবং এই জন্য শুরু থেকে ইউনাইটেড কমিউনিস্ট পার্টির সময় থেকে আমরা এই বাম ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি, এবং যেখানে যেখানে সিপিএম শক্তিশালী আছে সেখানে বামফ্রন্ট আছে। আর এই জন্যই যারা যেখানে যেখানে বামফ্রন্ট সিপিএম নেই, অন্যরা থাকলেও বামফ্রন্ট করেনি, তারা এ রাজ্যে বামফ্রন্ট কেন আছে সেটা প্রশ্ন করছে। উড়িষ্যায় যে রেজাল্টটা হলো, এটা নিয়ে অনেকে বলছেন যে এই যে বাইনারি রাজনীতি, তারই একটা সাকসেস স্টোরি ওটা, অর্থাৎ ওখানে এই রাজ্যে তৃণমূলের পরিণতিও কখনো বিজেপির মতো হয়ে যাওয়া অসম্ভব নয়। আপনার কি মনে হয়? শুধু বিজেপি নয়, তুমি দেখো গোটা দেশে 90-এর দশকের শেষের দিকে বাবুল মসজিদের পরে বিজেপি কিন্তু ছুটছিল না, আকালি এবং শিবসেনা ছাড়া। সেই আকালি বা শিবসেনা এখন সেভাবে নেই, ভেঙে একটা অঞ্চল আছে। তখন তারা একটা নতুন বিজেপি একটা নতুন পদ্ধতি দিল, সাংস্কৃতিক রাষ্ট্রবাদের নাম করে তারা যুদ্ধ বলে, তুমি সব জানো ফলো করো। তারপরে এইসব দলগুলোর সঙ্গে তারা, যেখানে টিডিপি, এমনকি ফারুক আব্দুল্লাহ দল, ন্যাশনাল কনফারেন্স, টিএমসি, জনতা দল ইউ, এটা সব গেল, এখন যেমন জনতা দল এস গেছে। তো যারাই গেছে, তুমি ন্যাশনাল লেভেলে বললাম, স্টেট লেভেলে দেখো, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, যে সমস্ত দল বিজেপির সঙ্গে তালমেল করে গেছে এবং এই বাইনারি করার চেষ্টা করেছে, তুই যেটা প্রধান বলে, একদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন একটা দল, একটা বিজেপির নেতৃত্বে একটা, আমরা জোট রাজনীতি মনে করতে মনে করে, সেখানে এই সমস্ত কনস্টিটিউয়েন্স গুলো বিজেপি গিলে খেয়ে নিচ্ছে, শেষ করে দিচ্ছে। এটাই নিয়ম। তা নাহলে ধরো এই ওয়াইএসআর কংগ্রেস, লেটেস্ট উদাহরণ, তারা পার্লামেন্টে সব সময় বিজেপিকে সাপোর্ট দিয়েছে, বিজেপি যেমন করেছে। তাহলে দেখা গেল ইন্টারনালি অর এক্সটার্নালি, উইদিন অর উইদাউট, কিন্তু আসলে এটা শেষ হয়ে যায়। জনতা পার্টি, জনতা দল দুটোই, যখন জনতা পার্টি তৈরি হলো, তো কংগ্রেস ফর ডেমোক্রেসি, কংগ্রেস ও সমাজবাদী পার্টি, সোশ্যালিস্ট পার্টি, যারাই গেল, তারপরে কিন্তু তারা যখন আলাদা হলো, তারপরে তাদের নিজের অস্তিত্ব রাখলো। পরে যখন জনতা দল আবার রিগ্রুপ হলো, কিন্তু সেখানে যে যে রাজ্যে, আমরা এটাই বলেছিলাম 89, অনেকে বলে 89 পরিষ্কার কথা, সি রাজেশ্বর রাও, সিপিআই তৎকালীন জেনারেল সেক্রেটারি, এবং আমাদের পার্টির ইএমএস নামতির পাল পরিষ্কার ভিপি সিং কে বলেছিলেন যে বিজেপির সঙ্গে কোনো সমঝোতা যাতে না হয়। ওরা চালাকি করে যেটা করলো, মধ্যপ্রদেশে, রাজস্থানে, গুজরাটে বিজেপির সঙ্গে সমঝোতা করলো রাজ্য ভিত্তিক, ভিপি সিং না চাইলেও রাজ্য ভিত্তিক করলো। এই সমস্ত জায়গায় ওদের জনতা দলের বেস গুলো সব চলে গেল। পরবর্তীকালে বিজেপি এত শক্তিশালী ছিল না, রাজস্থান, গুজরাট এবং মধ্যপ্রদেশ তারা পেল। সেম ঠিক হরিয়ানায় হলো লোক দলের সঙ্গে, উত্তরপ্রদেশের বিএসপির সঙ্গে হলো পরবর্তীকালে। আজকে দাঁড়িয়ে আমরা ওয়াইএসআর এবং বিজেপি দেখছি, কালকে আমরা তৃণমূল কংগ্রেস দেখতে পারি। একটা প্রশ্ন, সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গতকাল একটা কথা বলেছেন যে পশ্চিমবাংলা আমরা নতুন পার্টি পেয়েছি এই লোকসভা নির্বাচনের, যেটাকে কোটানকোট বিপর্যয়ের পরেও এই কথা উনি বলেছেন। আপনি যদি একটুখানি ব্যাখ্যা করেন যে ইতিবাচক দিক আপনারা কি পেলেন? এটা হয়তো ভালো ব্যাখ্যা করতে পারবেন। আমি কখনোই পার্টি রাজ্য সম্পাদক হিসেবে নতুন পার্টি গড়ে উঠছে এটা বলতে পারবো। অবশ্যই আমাদের ভিশন, যেটা বললে পজিটিভ এজেন্ডা নিয়ে আসা, নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসা, পার্টি অর্গানাইজেশনকে রিভ্যাম্প করা, আমাদের শ্রেণী সংগঠনগুলোকে আরো বেশি ওভারঅলিং করা, শ্রেণী ইস্যুগুলোকে নিয়ে আসা, এবং তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের সোশ্যাল যে সমস্ত গ্রুপস আছে, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, মহিলা, তাদের উপরে নজর দেওয়া, জোরদার করা এবং সেখান থেকে আরো বেশি পার্টিকে ব্যক্ত করা, তাদের মধ্যে তাদের পার্টি হিসেবে গড়ে তোলা এবং একটা সতেজ রিজুভেনেটেড সংগঠন এবং তার গণসংগঠনগুলোকে তৈরি করা, এই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। এখনো সবটা সম্পূর্ণ হয়নি, এত সহজে হয় না, কিন্তু এটা একটা লাগাতার প্রক্রিয়া। আমরা সেই পথে আছি এবং এই পথ থেকে বিচ্যুত হবো না, এটুকু বলতে পারি। একটা শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে তৃণমূল রেজাল্ট ভালো হয়েছে এবং আপনারা কি মানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কিছু পারফরমেন্স
অর্থাৎ তৃণমূল অনেক ইতিবাচক ভোটও পেয়েছে, শুধুটাই মানে মেরুকরণের ভোট নয়, অনেক ইতিবাচক ভোট পেয়েছে, এটাকে আপনারা মানেন? সেটা বিশ্লেষণ করে বলতে হবে, এটা বিক্রি করার চেষ্টা করা যায়, পরিষ্কার বিক্রি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভোটে তো রিফ্লেক্টেড হয়নি। তুমি যদি মনে করো যে আমরা ভোট হয়েছে, তা তুই চোখ বুঝে আছো। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, রাজ্য ইলেকশন কমিশনের মতো যাদের রেফারি হওয়া থাকার কথা, তারা গোলকিপার হয়েছে, তারা শাসক দলের গোল রক্ষা করেছে, যাতে সেলফ গোল না হয় আর বিপক্ষে যাতে ঢুকে না পড়ে। পরিষ্কার কথা বলছি। এই ধরনের আইপ্যাক কোম্পানিকে কিনে নিয়েছে আমাদের অভিষেক বাবু, কিনে নিয়েছে। এত টাকা আছে, 5 লাখ টাকা আছে, স্মাগলিং এর টাকা আছে। গোটা কোম্পানিতে এখন আর প্রশান্ত কিশোরের নয়, কিন্তু প্রশান্ত কিশোরকে কিভাবে নেওয়া হলো ভোটের শেষের দিকে ওই বাইনারিকে এবং বিজেপি পক্ষে ব্যবহার করার জন্য? তাহলে কাদের কাজ করে? সেটাই কথা বলছে। তাহলে প্রশান্ত কিশোর কে? তার প্রশান্ত কিশোর কোম্পানি এখন আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ডিএম অফিস, বিডিও অফিস, এসডিও অফিস, নির্বাচন কমিশনের অফিস, কাউন্টিং টেবিল স্পেস, যেমন মিডিয়া স্পেস কেনা হয় টাকা দিয়ে, সেরকম কাউন্টিং টেবিল স্পেস কেনা হয়েছে টাকা দিয়ে। সবটা তুমি ইতিবাচক বলবে, এগুলো ইতিবাচক, কিন্তু হিউজ মানি। আমরা শুধু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়িনি, তার সঙ্গে ডেমোক্রেসিকে যেভাবে মানি পাওয়ার দিয়ে কোতল করা হচ্ছে, নির্বাচনী প্রক্রিয়াকে যেভাবে কেনা বেচা পণ্য করা হয়েছে, তার বিরুদ্ধে লড়াই হয়েছে। অসম লড়াই। আজকে অনেকে বলবে হেরে গেছেন বলে বলছেন, কিন্তু সব ক্রমশ প্রকাশ্য। তুমি প্রিসাইডিং অফিসারদের কাছে খবর নাও, তুমি এমন কাউন্টিং অফিসার আছেন যার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কিন্তু সে এসডিও বা বিডিও অফিসে বসে আছে, আর তার বদলে অন্য একজন তার নামে গিয়ে কাউন্টিং টেবিলে বসেছে। কে খুঁজে বার করবে? শস্যের মধ্যে ভূত থাকে। সবটাকে ইতিবাচক বলে বিক্রি করো না, বিক্রি শব্দটা বলছি। অবশ্যই এর মধ্যে একটা ভয়ের জায়গা কাজ করেছে। এই মানিকতলার মতো জায়গায় ভোটের লাইন দিয়েছে, কিন্তু ভোট দেয়নি। তুই যাও এখন, যদি আমার যেমন আঙুলের দাগ আছে, তুই কলকাতা কি জায়গায় গিয়ে দেখো সব বস্তিতে আঙুলের দাগ আছে কিনা। অনেকে আছে আঙুলের দাগ আছে, কিন্তু কাউন্টার পর্যন্ত পৌঁছায়নি, সেখানে আরেকজন টিপছে। আমাদের সময় রিগিং করা হতো, সাইন্টিফিক রিগিং করা হতো, ছাপ্পা করা হতো, এখন নতুন শব্দ কিছু বেরোবে, কিন্তু এগুলো এই স্টোরিগুলো বার করতে হয়। এই জন্যই অল্টারনেটিভ মিডিয়া। ওয়াল মানে দেওয়ালে লেখা পড়তে হয়, কি বিজ্ঞাপনে কি লেখা আছে, হোর্ডিংয়ে কি লেখা আছে সেটা নয়। এটাই তোমাকে আবেদন করবো। লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা বিতর্ক আছে, যে লক্ষ্মীর ভান্ডার এটা 1000 টাকা, প্রথমে 500 টাকা, এটাকে বামপন্থীরা ফেলা করেছে। তারা বলেছে ভিক্ষার দান, এটা মানুষকে অসম্মান করে। নিয়ে জানো বামপন্থীরা বলেনি। তুই আমাকে একটা বামপন্থী বক্তা, সিপিআইএম এর যারা মুখ্য বক্তা ছিল, তাদের একজনের মুখ থেকে এটা দেখি না। এবারে নির্বাচনী প্রচারে তারা এটাকে ব্যাখ্যা দিয়েছে যে তারা এটা বলতে চায়নি, কিন্তু যখন এটা 2021-এ চালু হয়েছিল, তখন দেখা গিয়েছিল যে মোহাম্মদ সেলিম তো শুধু সিপিএম নয়, কিন্তু সিপিএম এর সঙ্গে কংগ্রেস, বিজেপি তাদের বক্তব্যের খুব একটা ফারাক নেই। সবাই এক বাক্যে বলছে যে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষের যে অর্থনৈতিক বাস্তবতা করোনা পরবর্তী সময়, তাতে অনেকেই মনে করছিলেন যে এটা এম্পাওয়ারমেন্ট না হলেও এটা অ্যাসিস্ট্যান্স। তো আপনি এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করেন। করোনার আগে কোনো ব্যাপার না, গোটা বিশ্বে এটা লক্ষ্মী ভান্ডার বলে নানান এখানে লক্ষ্মী ভান্ডার আছে, তো অন্য জায়গায় মহালক্ষ্মী আছে, এগুলো নতুন পেশা আলাদা। আফ্রিকা একটা প্রথম শুরু হয়, ল্যাটিন আমেরিকা, অরিজিনালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট হচ্ছে যে আমি যে অংশের জন্য কিছু করতে পারছি না, তাকে কম্পেনসেট করতে হবে। স্বাস্থ্যে, শিক্ষায়, কৃষিতে এই ভর্তুকির দাবি এক বামপন্থা সোশ্যালিজম এটা হয়েছিল বলে, আর দুই বামপন্থী আন্দোলনের প্রবল চাপে এগুলো ইন্ট্রোডিউস করা হয়। যদি তুমি কাজ দিতে না পারো, যতদিন তুমি কাজ দিতে পারছো না, তোমাকে বেকার ভাতা দিতে হবে। 100 আপনারা চালু করছেন বেকার ভাতা, এগুলো সব তো চাই। সুতরাং as a communist, as a leftist, বামপন্থী বোঝে, বামপন্থায় বোঝে, তাহলে সরকারকে বাধ্য করা হয়, তুই আমার ক্ষতিপূরণ দাও। তুই বন্যা রোধ যদি না করতে পারো, তাহলে তোমার যাদের বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছে তার কাছে তোমাকে দাঁড়াতে হবে। যদি কৃষকের ফসল নষ্ট হয়, তাহলে সেই কৃষকের ফসলের দিতে হবে। কৃষকের যদি লাভজনক দাম না পায়, তাহলে ভর্তুকি দিয়ে সেটা ইউনিভার্সাল, আমরা বলছি সব ফসল কিনতে হবে, আইন করে কিনতে হবে।
আমরাই বলছি, বামপন্থীরা বলছি। দক্ষিণপন্থীরা প্রথম থেকে বলে, যেমন সারে ভর্তুকি, বিদ্যুৎ ভর্তুকি, জ্বালানিতে ভর্তুকি, তুমি ইউকে মানে হিস্ট্রি তুমি দেখবে আমরা কন্টিনিউয়াসলি বলে গেছি পেট্রোল, কেরোসিন তেলের দাম ভর্তুকি রাখতে হবে, সারের দাম ভর্তুকি রাখতে হবে, দাম কমাতে হবে। আর ওরা বলেছে যে না, ভর্তুকি তুলে দিতে হবে। যদি লক্ষ্মীর ভাতা বাড়ালো, তাহলে ইমাম ভাতা কেন বাড়ালো না, পুরীর ভাতা কেন বাড়ালো না? তারা জিনিসপত্রের দাম তো বাড়ছে, সেটা তো বাড়ছে। আর ঠিক নির্বাচনের সময়, আচ্ছা আমি মিড ডে মিলের বিরুদ্ধে, মিড ডে মিল তো জেলারিটা, এডিএমকে এবং আমরা হচ্ছে মিড ডে মিল চালু করি, কিন্তু উৎসাহ ভাতা দিতে হবে। প্রথম যখন গরিব ছেলেমেয়েরা স্কুলে আসবে, অ্যাটেন্ডেন্স ভাতা দেওয়া হতো 1 টাকা করে মাসে গুনে। কেন? কারণ যাতে সে স্কুলে আসতে পারে। এগুলোকে বলে ইনসেন্টিভস, ইনসেন্টিভাইজ করতে হয়। এটা যদি কেউ বলে থাকে সে অন্যায় করেছে, সে বামপন্থা বোঝেনি। আর একটা যায় একটা চালে বলে হয় না, সবাই মিলে বলছে, অনেক সময় অন্যের ভাষ্য সে নিয়ে নেয়, হোয়াটসঅ্যাপে যা বেরোচ্ছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে এটা বলে। দক্ষিণপন্থীরা সমালোচনা করে। আমরা এটা বলেছি, এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করো না, এটাকে ভোট ভাতা করো না। তৃণমূল যদি বলে তুমি যদি আমাকে ভোট দাও তাহলে এই ভাতা পাবে, আর তুমি যদি ভোট না দাও তাহলে বন্ধ হয়ে যাবে, প্রকাশ্যে বলেছে, এমএলএ এমপি মন্ত্রীরা বলেছে। এইটা বলা মানে হচ্ছে তুমি গরিব মানুষকে অপমান করছো, সেটা কি অধিকার? সিপিআইএম কি তাহলে আমাকে বলতে হবে যেটা তৃণমূলের সঙ্গে কোনো লেনদেন নেই। যে আমরা তো 100 দিনের কাজের আইন তো আমরা করেছিলাম, ইউপি 1 করেছিল, মোদী এটার বিরুদ্ধে প্রথমে এসে পার্লামেন্টে বলতে হবে তার বিরুদ্ধে, কিন্তু আইন হয়ে গেছে বলে এটা বাতিল হয়। তাহলে তুমি যখন এই যে ভাতা দিচ্ছে আইন করছো না কেন? তাহলে তুমি ভয় দেখাতে পারবে না। তাহলে এটাকে তুমি এন্টাইটেলমেন্ট না করে এটাকে রাইট করে দাও, যেমন স্বাস্থ্যের অধিকার আমরা বলি। আপনাদের কর্মসূচি থেকে এটা থাকবে যে এগুলোকে আইন করা হয়? একদম। আমি বামপন্থীরা মনে করে রাইটস, অধিকার, আর দক্ষিণপন্থীরা মনে করেন এন্টাইটেলমেন্ট। তুমি যদি আমার মিছিলে আসো তোমাকে ত্রিপল দেবো, কিন্তু আমি মনে করি যার ভাব ভেঙেছে এই ভাব দিতে হবে। আমরা কি দেখতে পাবো যে 2026-এর আগে সিপিআই বেকার ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছে? ইতিমধ্যে এটা আছে তো অলরেডি, এটা জানো না? যুব আন্দোলনের দাবি কি আছে? বেকার ভাতার কাছে কাজ দাও, নইলে বেকার ভাতা দাও। কত টাকা বেকার ভাতা আপনারা চান মনে হয়? বরঞ্চ আমরা বলেছি শুধু বেকার ভাতা না, এটাকে একটা প্রোডাক্টিভ করতে হয়, লিঙ্ক করতে হয়। তাহলে আমরা বলেছি এই বেকার ভাতার টাকাটাকে কনসলিডেট করে নিয়ে 3 বছরে যা আছে সেটাকে একসঙ্গে কনসলিডেট করে সিট বানিয়ে যাবে এবং ব্যাংকটাকে লিঙ্কেজ করে দিয়ে তাকে যোগ্যতা তৈরি করে দিয়ে যে জব সিকার তাকে জব প্রোভাইডার হবে। যখন ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট হলো 96-এ, তখন একটা কমিটি হয়েছিল, পার্সপেক্টিভ প্ল্যান ফর ইউথ 2000 to 2020। অন্য চেয়ারম্যান ছিল, আমি তার মেম্বার ছিলাম। তারপরে গভর্নমেন্ট পাল্টালো, নতুন গভর্নমেন্ট এলো, বিজেপি গভর্নমেন্ট হলো। আমি এর মধ্যে সিনিয়র মোস্ট হয়ে আমি চেয়ারম্যান হলাম। 22 জন ছিলেন, কুলদীপ নায়ারও ছিলেন, গাভাস্করও ছিলেন, আনন্দ শঙ্করও ছিলেন, বিভিন্ন ফিল্ডের লোক ছিলেন, ভাইস চ্যান্সেলরও ছিলেন। আমরা সেখানে এই ধরনের কিভাবে প্রোডাক্টিভ কাজ করানো যায়, কিভাবে দক্ষতা তৈরি করানো যায়, ছাত্র শিক্ষা, স্বাস্থ্য, তারপর হচ্ছে স্পোর্টস, খেলাধুলো, রোজগার, এসব ব্যাপার নিয়ে 2020 to 2020 পার্সপেক্টিভ প্ল্যান। মুরলীধর যোশী তখন এইচআরডি মিনিস্টার, আর উমা ভারতী হচ্ছে মিনিস্টার অফ স্টেট। আজ পর্যন্ত কোন সরকার ওটাকে খুলে দেখলো না। আমি যত এমপি ছিলাম বারবার বলতাম, ওইটাতে আমরা যে প্ল্যান গুলো বলেছিলাম, তুমি যে নতুন বিকল্প জানেন, সব এই বিকল্প গুলো রেখেছিল। এসে ইলেকশন কমিশনের যিনি চেয়ারম্যান হলেন, তিনি ছিলেন মেম্বার সেক্রেটারি, জনাব চেয়ার। গভর্নমেন্টের কাছে রাখা আছে, 20 পার হয়ে গেছে, এখন বলছে 47। তো আমরা যেটা বলেছিলাম 20 পর্যন্ত এটা করা যায়, একটা যেটা করা যায় অ্যাকশনেবল, হয়নি। আমাদের পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার, আমি যখন মন্ত্রী হলাম তখন এখানে সেলফ এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য কিছু কিছু কাজ আমরা এখানে করছিলাম, দক্ষতা তৈরি করা, স্কিল ডেভেলপমেন্ট এবং ভোকেশনাল ট্রেনিং দিয়ে কিছুটা কাজ করানো। মমতা ব্যানার্জি সেটাকে আমরা যেটা ছিল সেলফ এমপ্লয়মেন্ট, তার নাম আগে বিবেকানন্দ লাগিয়ে দিলেন, এখন কেউ শোনে না, আলোচনা হয় না। তো মাইনরিটি, এসসি এসটি মাইনরিটি জেনারেল সবার জন্য ছিল। তারপরে বিবেকানন্দ নাম দিয়ে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচির নাম করে করা হলো, কে চেয়ারম্যান কে হয়েছে আপনি জানে না, এখন আর সেই স্কিমটা কাজ হচ্ছে না। আমরা বলেছি এটাই, এই ভাতা শুধু নয়, সেই ভাতাগুলোকে মিনিংফুল ট্যাঞ্জেবল রেজাল্ট তৈরি করার জন্য, এফেক্টিভলি তার জীবন এবং জীবিকা সাশ্রয় করার জন্য ব্যবহার করতে হবে। মানে আপনি বলছেন তাহলে ভাতাগুলোর জন্য আপনারা আইন চান, এই আইনের জন্য লড়াই করবেন, এবং বিশেষ শব্দটাই একটা নেগেটিভিজম তৈরি হয়ে যায়। ডোর বলে কেউ, আমি বলছি ভিক্ষা বলছি কেউ কেউ, এটাকে রেসপেক্টেবিলিটি দিতে হবে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলোতে এই ধরনের সব আছে,
একটা শিশু জন্ম থেকে, শিশু জন্মের আগে থেকে প্রত্যেকটা স্তরে আছে, একদম রিটায়ারমেন্ট পর্যন্ত, বয়স পর্যন্ত। কোথাও এগুলোকে এইভাবে ডিমিনিং করা হয়, ডিমিনিং করা যাবে না। মানুষকে সম্মান দিয়ে বলতে হবে এটা তোমার সাম্মানিক, এটা তোমার প্রাপ্য, এটা তোমাকে আমি দয়া করে দিচ্ছি না। কি অবস্থা যে তুমি যদি না দাও ভোট তাহলে তোমার বন্ধ করে দেবো। অসংখ্য বিধবা আছে আমাদের রাজ্যে যে বিধবা ভাতা পায় না, 40% মহিলা আছে যে লক্ষ্মী ভান্ডার পায় না, নানান কারণে। ঘর ছাড়া লোক, ঘর আনা লোক আছে, ঘর পায় না, কিন্তু যার ঘর আছে সে চিন্তা ভাবনা করছে। এগুলো বলবো না, এগুলো আপনি বিজেপির জন্য বলে দিচ্ছেন, আপনি তৃণমূলের বিরুদ্ধে বলছেন, এটাই হকের কথা, এটা বলতে হবে, হেরে গেলেও বলতে হবে। প্রাপ্যকে অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা, স্ট্যাচুটারি করলে কেউ ভয় দেখাতে পারবে না আমি কেড়ে নেবো, কেউ চাইলে কারো রেশন কার্ড কেড়ে দিতে পারে না। কিন্তু একটা সময় তো ছিল, আমি পার্লামেন্টে পড়েছিলাম, বাজরাংদার উত্তরপ্রদেশে পড়েছিল যে তুমি যদি কারবাপসি না করো তোমার রেশন কার্ড নিয়ে নেবো। বিশ্ব হিন্দু পরিষদ বলছে, কেন বলবে? তাই বিশ্ব হিন্দু পরিষদ ওখানে বলা রেশন কার্ড কেড়ে নেওয়া, আর এখানে বলা তোমার ভাতা বন্ধ তৃণমূল, তফাৎ কি? তুমি হচ্ছে তুমি ক্ষমতার অপব্যবহার করছো এবং হিউম্যান রাইটস কে ব্রিচ করছো। অনেক ধন্যবাদ মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাকে আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।